হ্যালো স্টুডেন্টস, এর আগের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম 2022-এর যে এসএকিউর যে 2 নম্বরের প্রশ্নগুলো সেগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম। এরপরে আমরা যেটা আলোচনা করব 2020 সালের যে 2 নম্বরের প্রশ্নগুলো, তোমরা একটু খাতায় পারলে নোট করে নেবে যে কোন কোন পয়েন্টগুলো থাকলে আমরা 2-এ 2 পাবো। ঠিক আছে, তো চলো 2 নম্বরের যে প্রশ্নগুলো দেখা যাক। 2020 সালের আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী? তো স্টুডেন্টস, তোমাদের 2022 সালের প্রশ্নটায় আমরা দেখেছিলাম যে সরকারি নথিপত্র ব্যাপারটা কী, তোমরা নিশ্চয়ই দেখেছো। এরপরে যেখানে হচ্ছে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা, সেখানে সরকারের বিভিন্ন একপেশে মনোভাব থাকে। যেরকম হচ্ছে এই যে নেতাজির অন্তর্ধান রহস্য, এর কোনো কি সমাধান হয়েছে, এই রকম কোনো কিছু অতিরঞ্জিত কিছু বর্ণনা থাকে। যেমন তারপর হচ্ছে সরকারের একপেশে মনোভাব থাকে। তারপর হচ্ছে যে সময় যে সরকার থাকে সেই সরকারের একটা প্রাধান্য, ক্ষমতাসীন সরকারের একটা প্রাধান্য, এই বিষয়গুলো থাকে। আচ্ছা, 3.2 যে প্রশ্ন আছে, আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়? স্টুডেন্টস, এখানে আত্মজীবনী এবং স্মৃতিকথার মধ্যে কিছু উদাহরণ দিয়ে দেবে। আত্মজীবনী কিছু উদাহরণ, এদিকে আত্মজীবনী এবং স্মৃতিকথার কিছু উদাহরণ। আচ্ছা, আত্মজীবনী হচ্ছে অউপন্যাসধর্মী সাহিত্য। আচ্ছা, তারপর হচ্ছে রচয়িতার নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ তুলে ধরা হয়। আর স্মৃতিকথা, স্মৃতিকথা হচ্ছে অতীতের অভিজ্ঞতা এবং ইতিহাস রচনার সহায়ক উপাদান। স্মৃতিকথা হচ্ছে দক্ষিণারঞ্জন বসু ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথা। ঠিক আছে, আর এদিকে তো অনেক আত্মজীবনী রয়েছে, সেগুলো তোমরা তুলে ধরবে। এরপরে হচ্ছে 3.3। 3.3 হচ্ছে কি, এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী ছিল? 3.3, শিক্ষার প্রসারের আড়ালে খ্রিস্টান ধর্মের প্রসার প্রসার এবং প্রচার, এবং সেই সঙ্গে ইংরাজি শিক্ষার জন্য স্কুল কলেজ প্রতিষ্ঠা, এবং সেই সঙ্গে উইলিয়াম কেরি এবং কী করেছিল এবং ডাফ এরা কি উদ্যোগ নিয়েছিল। 3.4, নববিধান কি? নববিধান হচ্ছে, নববিধান একটা ব্রাহ্ম সমাজ, এবং সেই সঙ্গে কেশবচন্দ্র সেন কর্তৃক এটা তৈরি করা হয়েছিল। সর্বধর্ম সমন্বয়ের একটা আদর্শ প্রচার করা হয়েছিল এবং নতুন বিধান রূপায়ণ করা হয়েছিল। এটা কিন্তু স্টুডেন্টস 3.4-এর নববিধান কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে এটা লিখে দেবে। 3.5-এর যে প্রশ্ন আছে, চুয়ার বিদ্রোহের গুরুত্ব কি? 1798 থেকে 99 যে চুয়ার বিদ্রোহ হয়েছিল সেটা তোমরা দেখে নেবে। 3.5-এর সেটা হচ্ছে কি, এই বিদ্রোহ হচ্ছে জমিদার এবং কৃষকদের ঐক্যবদ্ধ সংগ্রাম, এটা একটা পয়েন্ট। সেই সঙ্গে ব্রিটিশ বিরোধী মানসিকতার প্রতিফলন কি দেখা গেছিল, এবং নিম্ন শ্রেণীর মানুষদের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ, এবং পাইকদের নিষ্কর জমি ফেরত এবং তাদের পুলিশের কাজে নিয়োগ। এবং এর সঙ্গে এই কথাটাও যদি উল্লেখ করে দাও তো খুব ভালো হয়, যে দুর্গম বনাঞ্চল নিয়ে যে জঙ্গলমহল নামে যে বিশেষ জেলা তৈরি হলো, এটারও উল্লেখ করে দিলে আমরা আশা করব যে 2-এ 2 তোমরা পাবেই। ঠিক আছে। আচ্ছা, 3.6, 3.6 যেটা হচ্ছে, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? এখানে যে পয়েন্টগুলো তুলে ধরবে স্টুডেন্টসরা, সেটা হচ্ছে ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের শুরু, এটা একটা পয়েন্ট। অচিরেই এই আন্দোলনটা রাজনৈতিক রূপ নেয়, এবং 3 নম্বর, অনুগামীদের জমিদার ও নীলকর সাহেবদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পরামর্শই রাজনৈতিক রূপটাকে স্পষ্ট করে। এই পয়েন্টটা তুলে ধরবে। 3.7 যে প্রশ্ন আছে, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কী রূপ অবদান ছিল? এটা হচ্ছে 3.7। 3.7-এ 3.7 এবং 3.6-এ কী বলেছে, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল, এটা তো বলেই দিলাম। যেখানে হচ্ছে ইসলাম ধর্মের সংস্কারের উদ্দেশ্যে আন্দোলনের শুরু, আন্দোলন অচিরেই রাজনৈতিক রূপ নিয়েছিল। 3.8 যেটা, 3.7 হচ্ছে কি, ল্যান্ড হোল্ডার সোসাইটি, সরি, ল্যান্ড হোল্ডার সোসাইটি। 3.7 হচ্ছে ল্যান্ড হোল্ডার সোসাইটি কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, যেখানে হচ্ছে 1838 সালে রাধাকান্ত দেব এটা তৈরি করেছিল, দ্বারকানাথ ঠাকুর এরা উদ্যোগ নিয়েছিল। জমিদারদের স্বার্থ রক্ষাই একমাত্র উদ্দেশ্য, চিরস্থায়ী বন্দোবস্তের প্রসার, এই পয়েন্টগুলো তুলে ধরবে। 3.8 যেটা হচ্ছে, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে আনন্দমঠ উপন্যাসটির কীরূপ অবদান ছিল, যেখানে হচ্ছে স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে আত্মত্যাগী সন্ন্যাসীদের বিবরণ, ইংরেজ শাসনের বিরুদ্ধে ভারতীয়দের যে উন্মাদনা জাগানোর একটা প্রয়াস তৈরি হয়েছিল, তারপরে আত্মত্যাগের যে মহান আদর্শ প্রচার, দেশপ্রেমের আদর্শ এবং দেশপ্রেমিকদের নীতিবোধকে তুলে ধরা হয়েছিল। আচ্ছা, 3.9-এর যে প্রশ্ন, বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? কি বললাম, যে বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশ কতটা প্রভাব নিয়েছিল। 3.9 যেটা হচ্ছে, পাঠ্য বই এবং নানা বিষয়ের বইয়ের প্রকাশ প্রসার,
সংবাদপত্র সাময়িক পত্রের প্রকাশ, উপন্যাসের প্রচলন, আধুনিক গদ্যের প্রচলন, ভাষার উন্নতি এবং যেটা হচ্ছে বাংলার নবজাগরণে সহায়তা করেছিল। 3.10 মোবলাবি 3.10 হচ্ছে ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? যেমন হচ্ছে অত্যধিক ইংরাজি শিক্ষায় সেখানে গুরুত্ব আরোপ করা হয়েছিল, ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা ছিল, বিজ্ঞান শিক্ষাকে অবহেলা করা হয়েছিল, নারী শিক্ষাকে অবহেলা করেছিল, দেশীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্বহীন করে তোলা হয়েছিল। ঠিক আছে, এর মধ্যে যে কোনো দুটো পয়েন্ট দিলেই হবে। 3.11 3.11 যেটা, সেটা হচ্ছে মোবলা বিদ্রোহের কারণ কি? অত্যাধিক খাজনা ধার্য করা হয়েছিল, হিন্দু জমিদারদের শোষণ, খলিফা মর্যাদায় প্রতিষ্ঠায় ধর্মীয় উন্মাদনা ও অসহযোগ আন্দোলন ঢেউ এবং মোবলা নেতা ইয়াকুব হাসানকে গ্রেপ্তার। এর মধ্যে দুটো পয়েন্ট দিয়ে দিলেই আশা করি তোমরা ভালো নাম্বার পাবে। 3.11 হয়ে গেল। 3.12 যেটা হচ্ছে কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি করা হয়েছিল? আচ্ছা, তোমরা তো জানো যে আচার্য নরেন্দ্র দেবের বাড়িতে কাশী বিদ্যাপীঠের অধ্যক্ষ যিনি ছিলেন কংগ্রেস সমাজতন্ত্রী দল তৈরি করেছিল এবং সেই সঙ্গে জয়প্রকাশ নারায়ণ, রাম মনোহর লোহিয়া এরা নেতৃত্ব দিয়েছিল এবং মানে এদের সঙ্গে যোগ দিয়েছিল আর কি, নরেন্দ্র দেবের সঙ্গে। তো যাই হোক, এই দলের লক্ষ্য ছিল হচ্ছে কি কংগ্রেসের ভেতরে বামপন্থী শক্তিকে সুসংহত করা, 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট কি ভারতের পূর্ণ স্বাধীনতা অর্জন এবং 3 নম্বর হচ্ছে উৎপাদনকারী শক্তির হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং দেশীয় রাজা ও জমিদারদের বিলুপ্তিকরণ এবং কৃষি ঋণ মুকুব, এই পয়েন্টগুলো তুলে ধরবে। আচ্ছা, 3.13 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলার নারী সমাজ কেন অরন্ধন পালন করেন? 3.13 16ই অক্টোবর সরকারি আইন বলে বাংলাদেশ দু টুকরো হয়ে গেছিল। রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর প্রস্তাবক্রমে প্রতিবাদ স্বরূপ অরন্ধন দিবস পালন এবং বাংলায় নারীদের সক্রিয় সমর্থন, এটা কিন্তু তোমরা লিখবে। এরপরে হচ্ছে 3.14 ননিবালা দেবী কেন স্মরণীয়? এটা তো তোমরা স্টুডেন্টস একটা কথা মনে রাখতে হবে যে বিপ্লবীদের পিসিমা বলা হতো হাওড়ার এই ননিবালা দেবীকে, যিনি কি করেছিলেন, যিনি হচ্ছেন বিপ্লবীদের আশ্রয় দান করেছিলেন, অস্ত্র আনায় সাহায্য করেছিলেন এবং 1818 খ্রিস্টাব্দে 3 নম্বর আইনে সাজাপ্রাপ্ত প্রথম মহিলা রাজবন্দী তিনি। ঠিক আছে, তো 3.15 যে প্রশ্নটা আছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহমানব কেন বলা হয়? কারণ দেশীয় রাজ্যগুলোকে ভারতভুক্ত করার জন্য প্যাটেল বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছিল এবং তার অনমনীয় মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, যেটা বিসমার্কের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ ছিল, সেই জন্য ওনাকে কি বলা হচ্ছে, ওনাকে মানে ভারতের লৌহমানব বলা হয়। এরপরে যে লাস্ট প্রশ্নটা আছে, কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল 1953 সালে, সেখানে যে পয়েন্টগুলো দেবে সেটা হচ্ছে পৃথক অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠার সাফল্যে উৎসাহিত হয়ে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবি এবং বিষয়টিকে সামনে রেখে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন। এখানে স্টুডেন্টস তাহলে এখানে কিছু যারা সদস্য ছিল সেই সদস্যদের নামগুলো একটু উল্লেখ করে দেবে। এই 1953 সালে যে রাজ্য পুনর্গঠন কমিশন যারা ছিল, ফজল আলী, কে এম পানিকার, হৃদয়নাথ কুঞ্জুর, এরা সব ছিল।